কিন্তু উপকারই কি তিনি করতে চেয়েছিলেন? গিরিজাপ্রসাদের নিজেরই সন্দেহ হয়। উপকার, না নির্বিবাদে থাকতে চেয়েছিলেন। সেই সস্তার বাজারেও যথেষ্ট রোজগার করেছেন, দিব্যি চলে গেছে সংসার। অথচ জমির আয় থেকে তখন কতই বা হতো। ক্যানেল ছিল না, কচিৎ কদাচিৎ ভালো ধান হতো। কটা টাকা আর পেতে পারতেন তখন? অথচ তার জন্য ঝামেলা পোয়াতে হতো অনেক। আসলে কি নির্বিবাদে শান্তিতে থাকার জন্যই সব কিছু ছেড়ে রেখেছিলেন? গিরিজাবসাদের নিজেরই সন্দেহ হয়। তাই বিমলার ব্যবহারে তিনি আহত হয়েছেন। গিরিনকে এভাবে সে অপমান করবে ভাবতে পারেননি। ফাটা দেওয়ালটার মাঝখানে কাদা লেপে লেপে জুড়ে দিয়েছিল জোতে কোটাল। গরম পড়ার সঙ্গে সঙ্গে সেই ফাটলটা আবার জেগে উঠেছে। সাপের মতো কি যেন একটা উকি দিচ্ছে। সেই দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে চেষ্টা করেন গিরিজাপ্রসাদ। ভাবেন, বিমলা যেন আসলে তাকে অপমান করল। কি এমন অন্যায় কথা বলেছে গিরিন? টিয়ার বিয়ে, গয়নাগাটির ডিজাইন, জামা কাপড় পছন্দ করে দিতে বলেছে। সে তো বিমলা শহরে মানুষ হয়েছে বলে, টিয়ার চেয়ে সে শিক্ষিত বলেই তার রুচির মূল্য দিতে চেয়েছে, তার বেশি কিছু নয়। গিরিজাপ্রসাদের মনে পড়ল, দেওঘরে থাকার সময় পাশের বাড়ির একটি মেয়ের বিয়েতে নিভাননী আর তার মেয়েরা কিভাবে সাহায্য করেছিল। দিনের পর দিন দোকানে দোকানে ঘুরেছে তাদের সঙ্গে। বিয়ের দিনের কাজকর্মে সব ভার নিয়েছিল মাথা পেতে। অথচ বিমলার মনের তো খবর রাখেন না তিনি। কি করে বুঝবেন কেন এমন অশিষ্ট উত্তর দিয়ে বসেছে বিমলা? রূঢ় স্বরে কথাটা বলে ফেলে একটু অনুশোচনা বোধ করেছে বিমলা। তবু নিজের মনকে বোঝাতে চেয়েছে কিছুই অন্যায় করেনি। আর যতই ভেবেছে ততই মনে মনে টিয়ার উপর রাগ হয়েছে, যেন সব দোষ টিয়ার। বিমলাও তাই বনপলাশি থেকে পরিত্রাণ পেতে চেয়েছে, যেন এই গ্রাম ছেড়ে যেতে পারলেই বুকের গোপন জ্বালাটুকু নিভে যাবে। অথচ প্রথম প্রথম যখন এসেছিল ওরা, সেই প্রথম লগ্নের রঙিন চোখে বনপলাশিকে ভালোবেসে ফেলেছিল সে। উন্নাসিক তাচ্ছিল্যে যদিও তাকিয়ে দেখেছে গ্রামটাকে, গ্রামের মানুষদের, তবু কোথায় যেন নিজেকে এদের চেয়ে এক ধাপ ওপরের মানুষ মনে হয়েছে। বুঝিবা ঈষৎ অহংকার। তাই দুদিনেই শহুরে সংকোচটুকু ঝেড়ে ফেলে মুক্ত বিহঙ্গের মতো মাঠে মাঠে পুকুর ধারে এখানে ওখানে ঘুরে বেরিয়েছে। তারপর একদিন জীবনের প্রথম রোমাঞ্চের মতো এসেছে প্রভাকর। আর সঙ্গে সঙ্গে বনপলাশিকে গভীর অন্তরঙ্গতায় ভালোবেসেছে সে। কিন্তু যে টিয়াকে সহানুভূতির দৃষ্টিতে, কৃপার দৃষ্টিতে দেখত বিমলা, সেই টিয়াই যেন এনে দিয়েছে সবচেয়ে বড় অপমান। একা নির্জনে বসে থাকতে থাকতে কোনোদিন নিজেকে বড় বেশি অসহায় মনে হয়েছে তার। মনে হয়েছে টিয়া যেন তাকে হারিয়ে দিয়েছে। টিয়ার খুশি খুশি মুখ, হাসি, কথা, আনন্দের মধ্যে একটা তীব্র তাচ্ছিল্য দেখতে পেয়েছে বিমলা, কিংবা নিজের মনেই গড়ে নিয়েছে। আর টিয়া যতই খুশি হয়েছে, হেসেছে, আগের চেয়ে স্পষ্ট গলায় কথা বলেছে, ততই ভেতরে ভেতরে জ্বলে উঠেছে বিমলা। টিয়ার বিরুদ্ধে, গিরিনের বিরুদ্ধে, মোহনপুরের বউয়ের বিরুদ্ধে। যেন বিমলার বিরুদ্ধে তারা সকলে মিলে চক্রান্ত করেছে। এই চাপার রাগটাই হঠাৎ প্রকাশ হয়ে পড়েছিল সেদিন যখন মেয়ে দেখতে এলো প্রভাকরের বাবা। নিভাননী বলে বসলেন, তোর সেই সবুজের উপর সাদা সাদা বুটি ঢাকাইখানা পরিয়ে দে বিমলা, সাজিয়ে দে টিয়াকে। কথাটা চাবুকের মতো এসে লেগেছিল, তবু কিচ্ছু জানতে দেয়নি বিমলা। মুখ বুজে সত্যি ভালো করে সাজিয়ে দিয়েছিল টিয়াকে। কুচিয়ে শাড়ি পরিয়ে দিয়েছিল, মুখে পাউডার ঘষে দিয়েছিল। আর টিয়াকে অনভ্যস্তের মতো সেই পোশাকে প্রসাধনে জবুথবুর মতো হাঁটতে দেখে হাসি চাপতে পারেনি। ভেবেছিল মেয়ে পছন্দ হবে না শেষ অবধি। মোহনপুরের বউ হেসেছিল, কিন্তু সে হাসি আদরের, স্নেহের চোখে মেয়েকে দেখে। বিমলাকে তাই মোহনপুরের বউ বলেছিল, দেখি তোমার সাজানোর পয়া আছে কি না। এর আগে দুবারই তো আমি সাজিয়ে দিয়েছিলাম, দুবারই হলো না, বলে দীর্ঘশ্বাস ফেলেছিল মোহনপুরের বউ। তারপর একসময় বিমলা শুনল মেয়ে পছন্দ হয়েছে, টিয়াকে পছন্দ হয়েছে ওদের। মোহনপুরের বউ বর্ধমান থেকে আনা একটা রসগোল্লা নিয়ে এসে হাসতে হাসতে বলেছিল, নে হাঁ কর বিমলা, বলে বিমলার মুখে জোর করে রসগোল্লাটা গুঁজে দিয়ে বলেছিল, না সত্যি তোর সাজানো খুব পয়া। রসগোল্লাটা খাওয়াতে গিয়ে মোহনপুরের বইয়ের পা ঠেকে গেল বিমলার পায়ে। তাই অভ্যাসবশেই পা ছুঁয়ে প্রণাম করলে বিমলা। কিন্তু মুখের মধ্যে রসগোল্লাটা তখন বিস্বাদ হয়ে গেছে।
মোহনপুরের বউ অত শত বুঝল না, তাই বিমলা পা ছুঁয়ে প্রণাম করতেই মোহনপুরের বউ হাসতে হাসতে বিমলার চিবুক ছুঁয়ে মাথায় হাত ঠেকিয়ে বললে, আশীর্বাদ করি, রাঙা টুকটুকে বর হোক তোরও। শুনে টিয়া আর কমলা দুজনেই সশব্দে খিলখিল করে হেসে উঠল, আর মনের ভেতরটা হঠাৎ যেন জ্বলে উঠল বিমলার। ফ্যাকাশে অপ্রতিভ মুখে ও শুধু মোহনপুরের বইয়ের দিকে একবার তাকালো, তারপর সরে গেল সেখান থেকে। আজ কিরিনকেও রূঢ় স্বরে জবাবটা দিয়েই সরে গেল বিমলা। বুকের মধ্যে অসহ্য একটা দাহ বোধ করলে। সেদিন মা যখন টিয়াকে সাজিয়ে দিতে বলেছিল, তখন যতখানি রাগ হয়েছিল, সেই চাপা রাগটাই আজ প্রকাশ হয়ে পড়ল টিয়ার বিয়ের জন্য বাজার করতে যেতে হবে শুনে। ধীরে ধীরে খামার বাড়ির পাশ দিয়ে গোয়ালঘর পার হয়ে গোড়ের ধার ঘেঁষে যেতে যেতে বাঁশঝাড় থেকে একটা কঞ্চি ভেঙে নেবার চেষ্টা করলে বিমলা। পারল না। রাগটা যেন আরও বেড়ে গেল। কঞ্চিটা নিয়ে সপাক সপাং করে মাটির উপর কিংবা সাদা ফুটফুট বাছুরটার গায়ে বসিয়ে দিতে পারলেও যেন আনন্দ পেত। দাঁতে দাঁত চেপে একটা অন্ধ্র আক্রোশে স্কুল বাড়িটার দিকে পা বাড়ালো বিমলা। একটা ঝকঝকে নতুন স্কুল বাড়ি, নতুন টেবিল আর বেঞ্চি দিয়ে সাজানো, তবু নিঃস্ব। ছাত্র নেই, শিক্ষক নেই, ঠিক যেন বিমলার মতো, বিমলার বুকের ভেতরটার মতো, সব থেকেও শূন্যতার গ্লানি। স্কুল বাড়ির বারান্দায় চুপ করে কিছুক্ষণ বসে রইল বিমলা। তারপর নিজের অজান্তে উঠে দাঁড়িয়ে দূরের দিগন্তের দিকে তাকিয়ে উদ্দেশ্যহীনভাবে চলতে শুরু করলো। সমস্ত মন যেন বিষিয়ে আছে। গোড়ের পাড় থেকে একটা নালার মতো কাটা খাল চলে গেছে মাঠের দিকে। পচা কচুরিপানায় ভর্তি পুকুরটার দিকে একবার ফিরে তাকালো বিমলা, নালার দুর্গন্ধময় পাকের দিকে। ধান কেটে নেওয়া ন্যাড়া মাঠের নিঃসত্তার মধ্যে দিয়ে হেঁটে চলল বিমলা। ধানের নাড়াগুলো পায়ে লাগে থেকে থেকে, তাই আলপথে উঠে এলো বিমলা। খানিকটা এগিয়ে গিয়ে হঠাৎ একটা মাঠের পুকুরের ধারে গিয়ে থমকে দাঁড়ালো। তন্ময়তা ভেঙে গেল। পুকুর পাড়ে বেশ খানিকটা জায়গা বাবলা কাটার বেড়া দিয়ে বেগুন আর ঝিঙে লাগিয়েছে। হলদে রঙের ঝিঙে ফুল ঘিরে ফড়িং উঠছে। বেগুনের ক্ষেতে বেগুনি রঙের ফুল আর কচি কচি বেগুন ধরেছে। এর আগে একদিন কমলার সঙ্গে এদিকে এসেছিল বিমলা। ঝিঙে ফুলগুলো কি সুন্দর লেগেছিল। দু বোনে হুটোপুটো করে ফড়িং ধরার চেষ্টা করছিল। আজ কিন্তু ক্ষেতটুকুর দিকে তাকিয়ে বিমলা ফুল দেখতে পেল না, ফড়িং দেখতে পেল না, শুধু বাবলা কাঁটাগুলোই চোখে পড়ল। অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল সে। তারপরে আবার ধীরে ধীরে ফিরে চলল বাড়ির দিকে। স্কুল বাড়িটার কাছাকাছি আসতেই দেখলে কে একজন এগিয়ে আসছে। পদ্ম। দ্রুত পায়ে পদ্ম কাছে এগিয়ে এলো। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে অর্থপূর্ণ হাসি হাসলে পদ্ম। বললে, কোন দিক পানে গেছিলে গো দিদি? তোমার নিগে একটা খবর এনেছি যে। বলেই প্রভাকরের চিঠিটা বের করে বিমলার হাতে দিয়ে হাসি চাপল পদ্ম। তারপর যেমন এসেছিল তেমনি দ্রুত পায়ে চলে গেল। বিমলা প্রথমটা বুঝতে পারেনি কার চিঠি, কে দিয়েছে। তারপর চিঠিটা পড়ে যেন সারা শরীর জ্বলে উঠল তার। চিঠিটা ছিঁড়ল, আবার ভাঁজ করল, আবার। চিঠির টুকরোগুলো হাওয়ায় উড়িয়ে দিল একে একে। এর আগে টিয়ার নামে কখনো কোনো চিঠি আসেনি। কেউ কখনো চিঠি দেয়নি টিয়াকে। গ্রামে ডাকপিয়ন আসে শুধু বুধবার আর শনিবার। কখনো কখনো গ্রামের লোককে দেখতে পেলে তার হাতেই চিঠি বিলি করে দেয় জনপুরের পোস্টমাস্টার। বিটের দিন অবধি অপেক্ষা করতে হয় না। চাটুজ্যেদের পঙ্খে গিয়েছিল হংসর কোনো চিঠি আছে কিনা খোঁজ নিতে। অবনীমোহনের বাড়িতে থাকে হংস, ছেলে পড়ায় তার, আর চাকরি করে। ধানের দর উঠেছে, ধান বেচে দেবে কিনা জানতে চেয়ে চিঠি দিয়েছে পক্ষে। তাই উত্তরের আশায় জনপুরে গিয়েছিল সে। ফিরে এলো টিয়ার নামে একখানা খামের চিঠি নিয়ে। এসে হাঁক দিলে, ডিয়া, তোর একখানা চিঠি আছে রে, বলে হাসলো। আর মোহনপুরের বউ ছুটে এলো সে কথা শুনে। বললে, কে, পঙ্খী ঠাকুরপো? কার চিঠি বললে? টিয়ার। টিয়ার? কিছুটা বিস্ময়ে কিছুটা ভয়ে আবার প্রশ্ন করলে মোহনপুরের বউ। তারপর হাত বাড়িয়ে বললে, কই দাও। টিয়া পাশেই দাঁড়িয়েছিল। ও বেচারিও ভয় পেয়ে গেল। তার নামে চিঠি? এতদিনের মধ্যে কই কেউ তো চিঠি দেয়নি ওকে। তবে মোহনপুরের বউ চিঠিখানা নিয়ে দ্রুত পায়ে নিজের ঘরটিতে এসে ঢুকলো। খামটা খুলে চিঠিটা পড়ল, আর সারাক্ষণ বুক দূর করল টিয়ার। চিঠি পড়তে পড়তে মুখে হাসি দেখা দিল মোহনপুরের বউয়ের।
হাসি মুখে টিয়াকে বললে, তো চিঠি? মার মুখে হাসি দেখে আতঙ্ক দূর হলো টিয়ার, কিন্তু বিস্ময় কাটেনি তখনও। মোহনপুরে বউ যেন এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। চিঠিটা টিয়ার হাতে দিয়ে মৃদু হেসে বললে, যাক বাবা, এখনও বুক ডিপডিপ করছে, যা ভয় হয়েছিল। মার কথাটা বুঝি টিয়ার মনেরই প্রতিধ্বনি। ভয় কি ওরই কম হয়েছিল? টিয়ার চোখ এতক্ষণ চিঠির নিচে লেখা নামটা ছুঁয়ে আনন্দে অধীর হয়ে উঠেছে। রেনুদি, রেনুদির চিঠি। মোহনপুরের বউ প্রশ্ন করলে, কি লিখেছে রে রেনু? আসবে লিখেছে? আসলে মা যে আদ্যপান্ত চিঠিটা পড়েনি, হরফগুলোর উপর চোখ বুলিয়ে গেছে শুধু। আতঙ্কের বা আপত্তিকর কিছু আছে কি না তারই খোঁজে। কী লিখেছে সেটুকুও ভালোভাবে দেখেনি। টিয়া বুঝতে পারল। ও চিঠিখানা নিয়েই ছুটে পালালো। মার ব্যাপার স্যাপার দেখে নিজের বুক দূর দূর করার কথা ভেবে ওর ভীষণ হাসি পাচ্ছে। রান্নাঘরের পৈঠেতে পা ঝুলিয়ে বসে বারবার চিঠিটা পড়ল টিয়া। খুঁটিনাটি অনেক খবর লিখেছে রেনুদি। ফিরু কথা বলতে শিখেছে, কত নতুন নতুন কথা বলে। দাদার দোকান, রাঙাবদির অসুখ, অনেক অনেক কথা। চিঠি পড়তে পড়তে মুহূর্তে টিয়ার মন চলে যায় দামুদাদার সেই ছোট্ট দুকুটির ঘরটায়। ফিরুর কথা মনে পড়ে, ফিরুর মুখখানা, রেনুদি সেই চোখ ছলছল দীর্ঘশ্বাস। টিকলিটা তোকেই দিলাম টিয়া, বিয়েতে হয়তো আশা হবে না। নিজের বিয়ের খবরেও টিয়ার মন এতখানি খুশিতে ভরে ওঠেনি। মাকে রান্নাঘরের দিকে আসতে দেখে টিয়া বললে, মা, বিয়ের বাজার করতে যখন যাবে তখন বর্ধমানে আমিও যাব তোমাদের সঙ্গে। মা হেসে উঠল, তুই যাবি না তো কে যাবে? তোকে নিয়ে যাব না? শেষে কি সারা জীবন গালাগালি খাবো তোর কাছে? বলবি হয়তো মা সব বাজে বাজে জিনিস দিয়েছে। বলে হাসল মোহনপুরের বউ। বলে, আর তো ২-১০টা দিন, তারপর তো মা বাপের দোষ দেখবি শুধু। দেখবে? আপত্তি সুরে বলল টিয়া। তারপর ধীরে ধীরে খিড়কির দরজা পার হয়ে পুকুর ঘাটে ফেলে রাখা তাল গাছের গুড়িটার উপর বসলো জলে পা ডুবিয়ে। কি সুন্দর ঠান্ডা ছায়া এখানটায়। রোদ উঠেছে, তাপ বেড়েছে রোদ্দুরের, কিন্তু বাঁশঝাড়ের ছাওয়ায় ভিজে আছে পুকুরের ঘাটটুকু। আর পুকুরের ঘোলা জলে ছায়া দুলছে, ফাঁকে ফাঁকে ফালি ফালি রোদ গিয়ে পড়ছে জলের উপর। ঠিক উল্টো দিকের ঘাটে স্নান করতে নেমেছে বাউড়িপাড়ার কটা বউ। গুপ্তদের বড় বউ পাড়ে দাঁড়িয়ে গল্প করছে কাখালে ঘড়া নিয়ে। টিপকলের জল আনতে যাচ্ছে বোধ হয়। টিয়াকে দেখতে পেয়ে বাউড়িদের মেয়ে কটা কি যেন বলা বলি করে হাসলো ওর দিকে তাকিয়ে। আর গুপ্তদের বড় বউ চিৎকার করে কি বললে, কিছু একটা রসিকতা হয়তো। টিয়া শুনতে পেল না, শুধু হাসলো। কথাটা বুঝতে না পারলেও এটুকু হাবে হাবে প্রকাশ পেল গুপ্তদের বড় বউ কিছু একটা ঠাট্টা করছে। টিয়া তার দিকে তাকিয়ে মৃদু হেসে কি একটা বলতে যাচ্ছিল। ওধারে রাস্তা দিয়ে গোপের মোড়লকে যেতে দেখে গুপ্তবউ ঘোমটা টেনে মুখ ফিরিয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে জল আনতে চলে গেল সে। টিয়ার মনটা আজ ভীষণ খুশি খুশি লাগছে। কারো সঙ্গে বসে বসে গল্প করতে ইচ্ছে হচ্ছে কেবল। টিয়া হঠাৎ ঘাট থেকে উঠে এসে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বললে, মা, আসবার সময় একবার রেণু দিদির সঙ্গে দেখা করে আসবো, কেমন? বলেই শব্দ শুনে ফিরে তাকালো জ্যাঠাদের বাড়ির দিকে। আর সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো বিমলার সঙ্গে। টিয়ার দিকে তীব্র একটা জ্বালাময় দৃষ্টি হেনেই পাঁচিলের আড়ালে ঢুকে পড়ল বিমলা। আর টিয়া উদ্দেশ্যহীন চোখে সেদিকেই তাকিয়ে রইল। উচ্ছে গাছটা লতিয়ে লতিয়ে যেখানে পাঁচিল বেয়ে উঠেছে সেদিকে। একটা কি সুন্দর রঙিন প্রজাপতি পাখা মেলে বসে আছে, নড়ছে না। মা দেখতে পেলেই সিঁদুর এনে ঠেকাতে চাইবে প্রজাপতিটার গায়ে। টিয়ার ইচ্ছে হলো মাকে ডেকে দেখায়, লজ্জায় বলতে পারল না। বিয়ের দিন ঠিক হয়ে গেল, কিন্তু বিয়েটা না হওয়া পর্যন্ত স্বস্তি নাই গিরিনের মনে। কিছু কিছু বাজার সারা হয়েছে, গয়নাগাটি গড়াতে দেওয়া হয়েছে স্যাকরা বাড়িতে, নগদ পণও দিয়ে আসা হয়েছে। তবু মনটা খুঁতখুত করে। আগেকার দিন হলে এত দুশ্চিন্তা ছিল না। দুজন সাক্ষীর সামনে টাকাটা দিলেই চলতো। কোনো কারণে যদি ভেঙে ভেঙে যেত তো মামলা করেও টাকা আদায় করা যেত। এখন আর সে উপায় নেই। পণ দেওয়া নেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আইন করে, কিন্তু সে আইন শুধু আইনের কেতাবেই, কাজের কাজ কিছুই হলো না। উপরন্তু টাকা মারা যাবার ভয়। পণের টাকা নিয়ে অস্বীকার করলে মামলা করার উপায়টুকুও রইল না। গিরিনের দুশ্চিন্তা দেখে হাসল মোহনপুরের বউ। বললে, দেশুদ্ধ লোক তো পণও দিচ্ছে, বিয়েও হচ্ছে, তোমারই যত ভয়। তাছাড়া বেয়াই লোক ভালো,
ও মুখ দেখলেই বোঝা যায়। গিরিন সান্ত্বনা পেল, কিংবা নিজে নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করলো। বললে, তা ঠিক, তাছাড়া অমন ছেলে যার হিরের টুকরো ছেলে। বলেই তৃপ্তিতে হাসল মোহনপুরের বউ। আর তা শুনে টিয়া মুখ ফেরালো। মার মুখ থেকে কথাটা শুনে যেন বুকের ভেতর বেশ খানিকটা গর্ব অনুভব করলো সে। গর্ব হবারই কথা। রেণুদি সেই প্রথম যেদিন প্রভাকরকে দেখিয়ে ঠাট্টা করেছিল, সেদিন এমন সৌভাগ্যের কথা কল্পনাও করতে পারেনি টিয়া। বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই তার রেণুদির কথা মাঝে মাঝে মনে পড়ে টিয়ার। বর্ধমানে বাজার করতে গিয়ে রেণুদিদির সঙ্গে দেখা করে আসার এত ইচ্ছে ছিল, কিন্তু পারেনি। তাড়াহুড়োর মধ্যে এ দোকান ও দোকান ঘুরতে ঘুরতে, গয়নাগাটির ডিজাইন পছন্দ করতে করতে কিভাবে যেন সারাটা দিন কেটে গিয়েছিল। রেণুদি আর রাঙা বৌদি আজ থাকলে দেখতে পেত মা কত বদলে গেছে। মা বদলেছে না সে নিজেই? সত্যি, এতদিন যে সে যে আছে সংসারের এক প্রান্তে পড়ে থেকে মুখ বুজে কাজ করে, এসব যেন কারই চোখে পড়তো না। শুধু মাঝে মাঝে বকুনি খেত টিয়া। শাসন আর শাসন। আর এখন সেই শাসনের গণ্ডি যেন ভেঙে গেছে। এখন সব কিছু তাকে ঘিরেই, তার পছন্দ অপছন্দই যেন বড়। পুজোর সময় মনোমতো একখানা শাড়ি চাইলেও বাবা ধমক দিত। আর এখন তাকে না জিজ্ঞেস করে এক পাও এগোতে চায় না কেউ। কাপড় গয়না তেল এসেন্স সব সব। শুধু একটা পছন্দের কথা তাকে কেউ জিজ্ঞেস করেনি, পাত্র পছন্দ হয়েছে কিনা। করেনি তাই রক্ষে। করলে কোন লজ্জায় উত্তর দিত সে? দিতে পারত? বাপ মার পছন্দই তো তার পছন্দ। জেনে শুনে কোন বাপ মা মন্দ পাত্রে মেয়ের বিয়ে দেয়? ইদানিং তার খাওয়া দাওয়া যত্নআত্তির দিকেও মার সদা সর্বদা চোখ আছে। সামনে বসিয়ে ঠিক বাবাকে যেমন খাওয়ায় মা, তেমনি করে টিয়াকেও খাওয়ায়। বাটিতে দুধের পরিমাণ বাড়ছে, খেতে পারে না টিয়া, খেতে ইচ্ছে হয় না। তবু মা এমন করে যে না খেয়ে উপায় নেই। যা কিছু ভালো, মাছের মুড়ো, দুধ, ক্ষীর, সন্দেশ টিয়াকে খাইয়েই যেন শান্তি। যত দেখে তত টিয়ারই যেন নিজের লজ্জা করে। সারা গা যেন ওর বিয়ের খবরে পাগল হয়ে উঠেছে। পাড়ার বৌঝিরা আসে, বসে, গল্প করে মোহনপুরের বউয়ের সঙ্গে, ঠাট্টা রসিকতা করে টিয়াকে শুনিয়ে শুনিয়ে। টিয়া শোনে আর হাসে, ভালো লাগে। কেউ কেউ টিয়াকে আদর করে কাছে ডেকে বসায়, চুল বেঁধে দেয়। কিন্তু খবরটা বোধহয় একটু দেরিতে অট্টামার কানে গেছিল, তাই কটা দিন তার দেখা মেলেনি। খবরটা ডাক্তারের কাছে শুনেই ছুটতে ছুটতে এলো অট্টামা। লাঠি ঠুকঠুক করে ফোগলা মুখে একমুখ হাসি মেখে ভেতর বাড়িতে এসে ঢুকলো। রান্নাঘরের দাওয়ায় বসা মোহনপুরের বউ আর টিয়ার শাড়ি দুটোই হয়তো ছানি পড়া চোখে সাদা ফতফত করলে। আন্দাজে আন্দাজে অট্টামা বললে, কি লা মোহনপুরের বউ নাকি? টিয়া নেমে এলো দাওয়া থেকে, বললে, এসো গো অট্টামা, আসোনি কেন এ কদিন? অট্টামা হেসে হেসে অঙ্গভঙ্গি করে সোজা হয়ে দাঁড়ালো। তারপর বললে, হ্যাঁ সেজে গুজে রইলাম, খোপা টন্টনিয়ে মরলাম, তোর হয়েছে সেই দশা নাকি লো টিয়া? বলি, এত ফুর্তি কিসের? বিয়ে কারু হয় না? মোহনপুরে বউ হেসে বলে, বিয়েটা আগে হতে দাও অট্টামা, তারপর বলো, যা দিনকাল। অট্টামা টিয়াকে জড়িয়ে ধরে বুকের কাছে, তারপর হাসতে হাসতে বলে, তোর ওই ভয় ভয় রোগ ছাড় মনপুরের বউ। হরি যার সখা বল, দুশ্মন তার পায়ের তল। নিজে অন্যায্য কাজ করিস নাই কখনো, তোর অত ভয় কিসের? মনপুরের বউ হাসে, কোনো উত্তর দেয় না। সত্যি তো, জীবনে জেনে শুনে কোনো অন্যায় করেনি মোহনপুরের বউ। ভগবান তাকে শাস্তি দেবেন কেন? সেজন্যই হয়তো টিয়ার বিয়েটা এত চট করে হয়ে যাচ্ছে, এত ভালো পাত্রে। অট্টামার মনেও তখন অসীম ফুর্তি। বলে, কইলো, ব্যাটা কইলো? ছোট ছেলে বিশু সামনে এসে দাঁড়ায়, আর অট্টামা বলে, এইবার তোর বিয়ে দে মনপুরের বউ, মেয়ের বিয়ে দিয়েই বউ নিয়ে আয়। সবাই হেসে ওঠে, আর বিশু লজ্জায় ছুটে পালায়। অট্টামা চিৎকার করে তার উদ্দেশ্যে বলে, খেঁদা নাকি বউ আনবো তোর, দেখিস। বলেই টিয়াকে আবার বুকে চেপে ধরে, বলে, সোনামুখী ঝি আমার পরের ঘরে যায়, খেঁদা নাকি বউ এসে বাটায় পান খায়, তাই হবে তোর মনপুরের বউ। ছেলের বউ তোর ভালো হবে না, যা কুতকুতে পছন্দ তোর বেটার। মোহনপুরের বউ আর টিয়া হেসে ওঠে। মোহনপুরের বউ বলে, ওর বিয়ে অবধি কি আর বেঁচে থাকবো গো অট্টামা? ষাট ষাট। অট্টামা বাধা দেয়, বলে, সে দুর্ভাগ্য আমার, জমেও বুলে গেছে।
তা ভাবলাম শেষ কটা দিন সম্পত্তির লোভে কে কি করে, বাসুদের ছেলেদের বরং দিয়ে দিই। তা ভূতের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে আমি পেলাম কাছে। মোহনপুরে বউ হেসে বলে, টিয়ার জামা কাপড় দেখবে না, নিয়ে এলাম বর্ধমান থেকে। ও মা, সব কেনাকাটা হয়ে গেছে? আকাশ থেকে পড়ে অট্টা মা। চ চ, দেখাবি চ। বলে মোহনপুরের বইয়ের পেছনে পেছনে তেল, সাবান, শাড়ি, ব্লাউজ দেখতে ছোটে অট্টা মা। আর সেসব দেখতে দেখতে হঠাৎ যেন ফুর্তিতে নেচে ওঠে। হাত বুলিয়ে বুলিয়ে ছানি পড়া চোখের সামনে মেলে ধরে দেখে প্রত্যেকটি জিনিস। আর সমস্ত মুখে তার একটা আনন্দ ফুটে ওঠে। তারপর এক সময় ধীরে ধীরে উঠে আসে অট্টা মা। বলে, গায়ে হলুদের তত্ত্ব এলে খবর দিস টিয়ে, তোর বিয়ে আমি দিলাম বুঝলি, বুড়িকে ভুলিস না যেন। মোহনপুরে বউ হেসে বলে, কি যে বলো অট্টা মা, তুমি তো গোড়াপত্তন করলে। তাই হয় লো, তাই হয়। অট্টা মা লাঠি ঠুকঠুক করে গিরিজাপ্রসাদের ঘরের দিকে যেতে যেতে ফিরে তাকালো। বললে, ভক্ত বড় ভক্তি করে গুরু রইল বসে, গাছের আম গাছে রইল, বোটা গেল খসে, কত দেখলাম। টিয়া হেসে উঠল অট্টামার কথায়, মোহনপুরের বউও। আর অট্টামা গিরিজাপ্রসাদের উদ্দেশ্যে হাঁক দিতে দিতে দাঁড়ালো পাঁচিলের ওপারে। খুঁটি ধরে দাঁড়িয়ে কে ও? কাছে গিয়ে চিনতে পারল অট্টামা। বিমলে না? কিন্তু আমার মুখ থমথম করে একা দাঁড়িয়ে কেন বিমলে? মুখ গোমড়া কেনে? হবে লো হবে, তোরও হবে, গুণের আদর গুণিতে, ফুলের আদর ভোমরাতে। বলে আবার কি বলতে চায় অট্টামা, কিন্তু তার আগে কোনো উত্তর না দিয়ে অট্টামাকে পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে যায় বিমলা। বুকের মধ্যে একটা অসহ্য জ্বালা নিয়ে ঘুরে বেড়ায় বিমলা। বারবার প্রভাকরের চিন্তাটা মন থেকে তাড়াতে চায়, পারে না। বারবার ওই একটা কথায় মনের মধ্যে ঘুরে বেড়ায়, চাকের চারপাশে বলতার মতো। বুকের দীর্ঘশ্বাসটুকু যেন বেরিয়ে আসার পথ খুঁজে পায় না। ঘুম আসে না অনেক রাত অবধি। প্রথম প্রথম এই জ্বালাটা বুঝতে পারেনি বিমলা, এমন অসহ্য লাগেনি গোপন হতাশাটুকু। তখন প্রভাকরের বিরুদ্ধে একটা অন্ধ আক্রোশে জ্বলছে শুধু। পেয়ে হারানোর দুঃসহ ব্যথা চাপা পড়ে গিয়েছিল উন্মত্ত ক্রোধের নিচে। ধীরে ধীরে কখন সেই ক্রোধ ম্লান হয়ে গেছে। তারপর দিনে দিনে ধাপে ধাপে টিয়ার বিয়ের খবর এসেছে। মেয়ে পছন্দ হয়েছে, দেনা পাওনা ঠিক হয়েছে, বিয়ের দিন ধার্য হয়েছে। তারপর তারপর পণের টাকাও দিয়ে এসেছে গিরিন। আর তখন দু চোখ ফেটে জল এসেছে তার। রাগ হয়েছে নিজের উপর, নিজের নির্বুদ্ধিতার উপর। বুঝতে পেরেছে প্রভাকরের উপর অভিমানে তাকে দূরে সরিয়ে কি ভুল করেছে সে। সে প্রথম যেদিন ডাক্তারকে ডাকতে গিয়েছিল বিমলা, আর গিয়ে দেখা হয়েছিল প্রভাকরের সঙ্গে, সেদিন হয়তো কিছু বলতে চেয়েছিল প্রভাকর, কিছু বলার ছিল তার, কিন্তু তাকে কথা বলার কোনো সুযোগই না দিয়ে দ্রুত পায়ে পালিয়ে এসেছিল সেদিন। তারপর পদ্ম এসেছে প্রভাকরের চিঠি নিয়ে, তখনও সে চিঠি টুকরো টুকরো করে ছিঁড়ে মনের জ্বালা নিবুতে চেয়েছে বিমলা। পরের দিন পদ্ম আবার এসেছে, অনুরোধ করেছে প্রভাকরের সঙ্গে দেখা করার জন্য। আর তা শুনে ক্রুদ্ধ চোখে তার দিকে এমনভাবে তাকিয়েছে বিমলা যে পদ্ম আর কোনো কথাই বলতে সাহস পায়নি। কিন্তু তারপর থেকেই সমস্ত বুক যেন ভেঙে পড়তে চেয়েছে, সব অভিমান, সব ক্রোধ ধুয়ে মুছে গেছে। ইচ্ছে হয়েছে প্রভাকরের কাছে ছুটে যেতে, ক্ষমা চাইতে, নতুন করে জীবন শুরু করতে। দুর্জয় একটা সাহস হঠাৎ কোত্থেকে যেন তার বুকে আশ্রয় নিয়েছে। অট্টামার কাছ থেকে সরে এসে বাইরে মরাই তলায় নির্জন নিঃশব্দ প্রাঙ্গণে এধার থেকে ওধার অবধি বার কয়েক পায়চারি করেছে বিমলা অধীর পদক্ষেপে। তারপর হঠাৎ অবিনাশ ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে, পদ্মর উদ্দেশ্যে পা বাড়িয়েছে। না, এখন আর কোনো কিছুকে ভয় পায় না বিমলা। নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে চায়। এভাবে ভাগ্যের হাতে নিজের জীবনকে ছেড়ে দিয়ে থাকতে চায় না। মনে মনে কর্তব্য ঠিক করে নেয় বিমলা, যাবে সে, পদ্মর সঙ্গে দেখা করবে। তারপর, হ্যাঁ, পদ্মকে সঙ্গে নিয়ে চলে যাবে বলগা পার হয়ে বিডিও অফিসের দিকে। প্রভাকরের সঙ্গে শেষ বোঝাপড়া করে আসবে। বোঝাপড়া? নিজের মনেই হাসে বিমলা। না, টিয়ার কাছ থেকে প্রভাকরকে ছিনিয়ে নেবে সে। সে আত্মবিশ্বাস আছে তার। টিয়ার মতো বাপ মার মুখ চেয়ে জীবনের সুখ দুঃখকে ভাগ্যের হাত থেকে ভিক্ষা পেতে চায় না। অট্টামা তাকে সান্ত্বনা দেয়, পাড়া প্রতিবেশীরা করুণার চোখে দেখে। নিজের মনেই হাসল বিমলা। হঠাৎ যেন অসীম এক দুঃসাহস তার বুকের মধ্যে ভর করেছে।
দুপুরের নির্জন রাস্তা ধরে দ্বিপ্রহরের দুঃসহ রোদ্দুরকে অপেক্ষা করে এগিয়ে চলে বিমলা। শান্ত নিস্তব্ধ দুপুর, ছায়া ভেজা আঁকা বাঁকা পথ, ঘুঘুর অবিরাম ডাক, নিথর বাতাসে হঠাৎ এক দমকা ঠান্ডা বাতাসের স্নিগ্ধ প্রলেপ, রুক্ষ খেজুর গাছের সারি, বাদামি রঙের দেশি খেজুরের থোকা, পুকুর পাড়ে বনফুলের ঝোপ, দু একটা শালিক ঝিঙে উড়ে যায় থেকে থেকে। দুপুরের এই স্নিগ্ধ সৌন্দর্য কতদিন উপভোগ করেছে বিমলা, নতুন দিঘির পাড়ের বকুল গাছটার ছাওয়ায় বসে বসে। কিন্তু না, আজ এসবের দিকে দৃষ্টি নেই তার। উন্মাদের মতো অবিনাশ ডাক্তারের বাড়ির পথ ধরে এগিয়ে চলে বিমলা, একটা নেশার আকর্ষণে। হেঁটে যেতে যেতে হঠাৎ চমকে ফিরে তাকায়, পিছনে ভারী পায়ের শব্দ। আর স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে দেখে, টলতে টলতে পাগলের মতো এগিয়ে আসছে উদাস, কোটালপাড়ার বংশীদাসের ছেলে উদাস। বিমলাকে ছাড়িয়ে টলতে টলতে উদাস চলে গেল ডাক্তারের বাড়ির দিকে। দুর্বোধ্য বিস্ময়ে সেদিকে তাকিয়ে রইল বিমলা। কেমন যেন ভয় ভয় করলো তার উদাসের দিকে তাকিয়ে। ভয় পাবারই কথা, একটা নৃশংস খুঁড়ির মতো জ্বলছে উদাসের চোখ জোড়া। কিন্তু কেন? চাওয়া পাওয়ার হিসেবের থেকে চিরকালই বুঝি একটা গরমিল থেকে যায়। মানুষ কি চায় নিজেই হয়তো বুঝতে পারে না। গ্রাম্য তুচ্ছতা থেকে পরিত্রাণ পেতে চেয়েছিল উদাস। স্বপ্ন দেখেছিল শহরে যাবার, সেখানে কোটাল বলে কেউ তাকে হেয় করবে না। গুপ্তদের বাড়িতে বাগালের কাজ করাকেই সারা জীবনের একমাত্র ভবিষ্যৎ বলে মেনে নিতে হবে না। গ্রামের চৌহদ্দির মধ্যে আজীবন মাঠে লাঙাল চালানোকেই একমাত্র সাধনা ভাবতে দেবে না। সরকারি কৃষি পুরস্কারের কথা শুনে হেসেছিল উদাস, রাগ হয়েছিল বাবুদের উপর। কি ভাবেন সব শহুরে বাবুরা? বাউরি বাগদি কোটালের ঘরের ছেলেরা জীবন সার্থক মনে করবে আরও বেশি ধান ফলিয়ে, জেলের ছেলে আরও বেশি মাছ ধরবে, ডোম আরও ঝুড়ি বুনবে। তবে আর আগের দিনের মানুষ বদলেছে কোথায়? না, আরও বেশি ধান ফলিয়ে কৃষি পণ্ডিত হতে চায় না উদাস। সে চায় শহর থেকে শিক্ষিত হতে, বাবুদের মতো চাকরি করতে। কই, কেরানিবাবুর ছেলে আরও ভালো কেরানি হোক, এমন কথা তো বলে না কেউ। তারা তো চায় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তবে স্কুলে পড়ার সুযোগ পায়নি উদাস, তাই নেশা জেগেছিল তার। ড্রাইভার হবে, বাস চালাবে, সব জাতের মানুষের ভিড়ে নিজের জাত, গ্রাম্য সংস্কার, দারিদ্র্যকে আড়াল করে দেবে। তাই লক্ষ্মীমণিকে বিয়ে করেছিল উদাস। তার বাপ দশরথকে খুশি করতে চেয়েছিল লক্ষ্মীমণির মতো মেয়েকে বিয়ে করে। ভাবেনি পরিবর্তে কি মূল্য দিতে হবে তাকে। তারপর সেই পদ্ম এলো, লক্ষ্মীমণি চলে গেল। কিন্তু লক্ষ্মীমণি এমনভাবে না গেলে হয়তো পদ্মকে হারাতে হতো না। তার চেয়েও বড় অভিমান তার পদ্মর বিরুদ্ধে। মনে হয় পদ্ম তার জীবনে এভাবে না হেলে হয়তো জীবনটা এত অসুখী হতো না। হয়তো, হয়তো কেন, লক্ষ্মীমণিকে সত্যিই তো ভালো লেগেছিল উদাসের। হয়তো তা আবার তাকে নিয়ে শান্তির সংসার গড়ে তুলতে পারত। সারা দিনের পরিশ্রমের পর কাটোয়ায় অন্ধকূপ ঘরখানায় ফিরে এসে ক্লান্ত জীবনের একাকিত্বে লক্ষ্মীমণিকে মনে পড়ত তার। যত মনে হতো ততই রাগে ফেটে পড়তে ইচ্ছে হতো পদ্মর উপর। মদের নেশায় সব দুঃখ আর ক্লান্তি দূর করতে চাইতো উদাস। এক এক সময় পদ্মর কাছে বনপলাশী গায়ে ছুটে যেতে ইচ্ছে হতো তার। ছুটে গিয়েছিল একদিন, আর পদ্ম সেই প্রত্যাখ্যান তার বুকে এসে বিঁধেছিল। তর্জনী তুলে শাসিয়ে এসেছিল উদাস। আজ আবার মদের নেশায় ডুবে থাকতে থাকতে সে অপমানের কথাটা নতুন করে খোঁচা দিল। সঙ্গে সঙ্গে পদ্মর যৌবন দেহের প্রতি একটা মত্ত কামনায় দগ্ধ হলো উদাস। তীব্র সে জ্বালা, তীব্র তার উদ্দীপনা। কল্পনার চোখে পদ্ম সেই ছন্দময় শরীরকে অন্তরঙ্গ আলিঙ্গন পেতে চাইল উদাস। যে উদ্দাম কোমলতাকে একদিন স্পর্শের উত্তাপের ঘনিষ্ঠতায় পেয়েছিল সে, তাকে চিরদিনের জন্য হারানোর ব্যর্থতার জ্বালা বুঝি অনেক বেশি। পদ্মর মন হয়তো তার উপর থেকে সরে গেছে। হ্যাঁ, জ্যোতি কোটালের সঙ্গে দেখা হয়েছিল একবার, শুনেছে উদাস। শুনেছে খোড়া ডাক্তারের সঙ্গে পদ্মর নাম জড়ানো দুর্নাম। আর তাই মনে মনে রাগে জ্বলে উঠেছে উদাস। পদ্মর মন যেখানে থাকে থাকুক, তার যৌবনের শরীরকে ভেঙে নিংড়ে গুঁড়ো করে পিষে দিতে ইচ্ছে হয়েছে। একটা উন্মত্ত লালসা তাকে বনপলাশিতে টেনে নিয়ে গেছে। মদের নেশায় টলতে টলতে অবিনাশ ডাক্তারের বাড়ির দিকে পা বাড়িয়েছে সে।
তারপর ডাক্তারের ঘরের বারান্দায় মধ্য দুপুরের ফুরফুরে হাওয়ায় মাদুর বিছিয়ে শুয়েছিল পদ্ম। ঈশ্বরতন্দ্রার ঘোর এসেছিল চোখের পাতায়। প্রভাকরের জিপে ডাক্তার বেরিয়ে গেছে কি একটা কাজে। নিঃশব্দ নির্জন মধ্যাহ্নে শুয়েছিল পদ্ম। হঠাৎ ভারী পায়ের শব্দে চমকে ফিরে তাকালো সে, আর সঙ্গে সঙ্গে সশব্দে হেসে উঠল উদাস। পাগলের মতো উৎকট হাসি দেখে আতঙ্কে উঠে দাঁড়ালো পদ্ম। ভয় ভয় চোখে তাকালো সে উদাসের দিকে। বোনাই, তুমি? চোখে আতঙ্কের অশ্রু দেখা দিল। পদ্ম অনুনয় স্বরে বললে, আবার কেন এলে বোনাই? এসো না, আমার নিকে আর এসো না বোনাই। সশব্দে আবার হেসে উঠল উদাস। তারপর হঠাৎ হাসি থামিয়ে ক্রূর নৃশংস দৃষ্টিতে বললে, সে ন্যাংরা ডাক্তারটা কোথায় আছে? দেখিয়ে দে কেনে, আর আসবো না তোর নিগে। বলেই কোমর থেকে কি একটা টেনে বের করলে উদাস। পদ্ম ভয়ে কেঁপে উঠল সেদিকে তাকিয়ে। একটা ধারালো বিঘতখানেক লম্বা ছুরি চকচক করে উঠল উদাসের হাতে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পিছিয়ে যেতে লাগলো পদ্ম। উদাস যেন আজ তার সম্পূর্ণ অপরিচিত। একটা নৃশংস খুনির মতো জ্বলছে তার চোখ দুটো। রোদের ছটা লেকে উদাসের হাতে ধারালো ছুরিটা ঝকমক করে উঠল। আবার হেসে উঠল উদাস, বলে, সে ডাক্তারটা কোথায় আছে? ডাক কেন তাকে? তোর নিগে আসি নাই রে পদ্ম, তোর নিগে আসি নাই। ছুরিটা উঁচিয়ে ধরে এক পা করে পদ্মর দিকে এগিয়ে গেল উদাস। আর ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল পদ্ম। তা শুনে হঠাৎ থমকে দাঁড়ালো উদাস। তারপর ছুরিটা দূরে ফেলে দিয়ে পদ্মর উদ্দাম লুব্ধতায় শরীরের উপর ঝাঁপিয়ে পড়ল, একটা কামার্ত পশুর মতো। অনুনয়ের স্বরে পদ্ম তখনও বলছে, ডাক্তার মানুষটা ভালো গো বোনাই, আমার নাকি ওকে মেরে ফেলবে কেন? বলো, বলো তুমি। উদাসের মুখে তবু কোনো উত্তর নেই। পদ্ম আবার বললে, কি চাও তুমি বলো কেন বোনাই? তুমি যা কইবে আমায়, ডাক্তারকে তুমি মেরো না গো। অনুনয়ের স্বরে বলতে বলতে চোখ বেয়ে জল নামল পদ্মর। উদাস মৃদু হেসে বললে, চ তবে আমার সাথে কাটোয়ায় চ, যাবি? চলো, তোমার সাথে যাব আমি, চলো বোনাই। বলে অনুরোধের উত্তাপ দিয়ে উদাসের হাতখানা মুঠোর মধ্যে ধরল পদ্ম। ধীরে ধীরে বললে, ডাক্তার মানুষ ভালো গো বোনাই, মানুষ ভালো বটে।